তুষারের একটি বিরক্ত হলো এই মেয়েটাকে যে কেন বাঁচিয়ে রেখেছে, মেরে দিলেই হতো, ভালো হতো। কিন্তু পরিস্থিতিতে বলা যায় না কখন এই মেয়েই তার কাজে চলে আসে। মেঘলাকে বাঁচিয়ে রাখার একমাত্র কারণ হচ্ছে আকাশ। আকাশ যদি তার পথে বাধা সৃষ্টি করে তাহলে মেঘলাকে দেখিয়ে আকাশকে দমিয়ে রাখতে পারবে। ঈশান একটি শুনশান জঙ্গলের কাছে এসে হাঁটু গেড়ে বসে চিৎকার করতে থাকে। তার চিৎকারের সাথে সাথে আশেপাশের পরিবেশও ঘুমঘুমে হতে থাকে। নিজের দু হাত দিয়ে মাথার চুল চেপে ধরে। কি করে কি করে একটি বার আমার মাথায় কথা আসলো না? সবকিছু ফল তোমাকে পেতে হবে তুষার। শুধু একটি বার ওর জ্ঞান আসতে দাও, তোমার কাল হয়ে আসবে। একটি বার ও কোমা থেকে বের হয়ে আসুক, তোকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিব জানোয়ার। ঈশান তাৎক্ষণিক আকাশকে কল দিয়ে বলতে থাকে, ওই জানোয়ারে জ্ঞান ফিরে আসুক। আমি সহ্য করতে পারছি না, যে করেই হোক ওই জানোয়ারে জ্ঞান ফেরা। মেঘ তুষারের কাছে আকাশ, মেঘ খুব বিপদে আছে। মেঘকে বাঁচাতে চাইলে হলে ওর জ্ঞান ফেরা। অপর পাশে আকাশ ঈশানের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তারপরে সে ঠিকই মনে করেছিল ইরা আসলেই মেঘলা, তার মেঘলা বেঁচে আছে, সত্যি তার মেঘলা বেঁচে আছে। আকাশ কোনো রকম শব্দ করতে পারে না, মুখ থেকে ফোনটা কেটে দেয়। এদিকে রুহি খুবই কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছে। ডিভোর্স পেপার হাতে নিয়ে অপেক্ষা করছে ঈশানের জন্য। সে থাকতে চায় না এই টানা পোড়ার সম্পর্কে। ডিভোর্স চায় ঈশানের কাছ থেকে। সে সারা জীবন একা থাকতে পারবে, তুহিনের স্মৃতি নিয়ে একা থাকতে পারবে। তার সব থেকে ভুল হয়েছে বিয়ে করা। থাকবে না সে এই দেশে, অনেক দূরে চলে যাবে সবার কাছ থেকে। রাত 12টায় ঈশান মাতাল অবস্থায় বাসায় ফিরে। রুহি জানালার কাছে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে। চারদিকে শীতল হাওয়া বইছে, মাঝে মধ্যে থেকে থেকে মেঘের গর্জন বেশি আসছে, হয়তোবা বৃষ্টি হবে। ঠিক তখনই রুহির পিছনে কারো উপস্থিত টের পায়। তাৎক্ষণিক পিছনে ঘোরার আগেই বিদ্যুৎ চলে যায়। জানালা থেকে মেঘ চমকানোর মৃদু আলোতে সামনে থাকা মানুষের চেহারা স্পষ্ট হতে থাকে। অন্ধকারের আবছা আলোয় ঈশান নিঃশব্দভাবে তাকিয়ে আছে রুহির দিকে। রুহির দিকে ধীরে ধীরে এগোতে থাকে। ঈশান রুহির সন্নিকটে চলে আসে। তখনই ঈশান রুহির কোমর স্পর্শ করে। রুহির সমস্ত শরীর শীতল হয়ে যায়, রক্ত সঞ্চালন যেন স্তব্ধ হয়ে যায়, হৃৎস্পন্দন থেমে যায়। হঠাৎ বাইরের বিদ্যুৎ চমকানোর আওয়াজে খামচে ধরে ঈশানের শার্ট। ঈশান আলতো করে রুহির গাল স্পর্শ করে। রুহির অবাধ্য চুলগুলো বারবার ঈশানের মুখে আছড়ে পড়ছে। চারিদিকে নাই কোনো আওয়াজ। এই শীতল পরিবেশে দুজনের হৃদয় স্পর্শ করে মৃদু আহরমে। হঠাৎ ঈশান রুহির ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে করে নেয়। এতে রুহি সম্পূর্ণ ঘাবড়ে যায়, বারবার ছোটার জন্য ধাক্কা দিতে থাকে ঈশানের শরীরে। রুহি যেন অনুভূতিহীন মনে করেছে নিজেকে। হঠাৎ এমন ঘটনাকে মেনে নিতে পারছে না। প্রায় অনেকক্ষণ পর রুহিকে ছেড়ে দেয়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে রুহি। প্লিজ লিভ মি। Don't move, my little heart. I'm losing control of myself. I'll miss you very badly. Please, do not move. Now it's time to fuck. বলেই ঈশান রুহিকে পাজা কোলে করে বিছানায় শুয়ে দেয়। রুহি ছটফট করতে থাকে। সে কোনো মতে এখান থেকে পালাতে চায়। রুহির দুই হাত ঈশানের দুই হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয়। রুহির ওষ্ঠদ্বয় পুনরায় নিজের আয়ত্তে করে নেয় ঈশান। রুহি শুধু নির্বোধের মতো চোখের পানি ফেলতে থাকে। তার চোখের সামনে শুধু একটি মানুষ আসছে, সেটা হলো তুহিন। সে যেন তার স্পর্শ ছাড়া অন্য কোনো পুরুষের স্পর্শ নিজের গায়ে লাগাতে ইচ্ছুক নয়। হঠাৎ বিদ্যুৎ চলে আসে। তাৎক্ষণিক
রুহির মাথায় পুনরায় সঞ্চালন হতে থাকে। এবার রুহি সজোরে ঈশানের গালে একটি থাপ্পড় মারে। হঠাৎ এমন ঘটনায় ঈশান ধরপড়িয়ে উঠে যায়, অবাক নয়নে রুহির দিকে তাকায়। রুহি এবার কোনো মতে নিজেকে ঠিক করে বলতে থাকে, সমস্যা কি আপনার? একদিকে আমার ওপর মানসিক শারীরিক নির্যাতন করে এখন আবার স্বামীর অধিকার ফলাতে এসেছেন। কিন্তু অনেক হয়েছে, চাই না আমার এসব। আমি যদি কিছু চাই সেটা হলো মুক্তি। অনেক দূরে যেতে চাই আমি, বুঝতে পেরেছেন আপনি? রুহি কাঁদতে কাঁদতে ডিভোর্স পেপারের ফাইল এনে ঈশানের মুখে ছুঁড়ে মারে। ঈশান পেপারগুলো দেখে স্তব্ধ হয়ে যায়, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। তাৎক্ষণিক রুহির গলা চেপে ধরে। কি বললি তুই? ছেড়ে দেবো তোকে? ওদের সহজে ছেড়ে দেওয়ার নির্বোধ মেয়ে কোথাকার। কেবল একটি রাত তোকে লিখে দিতে চেয়েছিলাম। কতটা দগ্ধ বুক, কি গভীর অসুখ তুই। আমার থেকে মুক্তি তুই কখনোই পাবি না। রুহির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন ঈশান রুহির গলা ছেড়ে দেয়। রুহির চোখ দিয়ে টপ টপ করে শুধু পানি পড়ছে। অনুভূতির শূন্যহীন ন্যায় হয়ে গিয়েছে সে, কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে। ঈশান ডিভোর্স পেপারগুলো রুহির সামনে ছিঁড়ে অজস্র খণ্ড করে দেয়। তারপর রুহির বাহুদ্বয় জোরে চেপে ধরে নিজের কাছে টেনে নেয় আর বলতে থাকে, অচল নৌকা দেখেছ? যে জলপ্রবাহে একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না। স্থলেই রোদে পরের বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আমি তেমন তোমার ভালোবাসা আটকে পড়েছে, ফের জলে নামতে পারছি না, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। বলেই রুহিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। রুহি বিছানার বালিশে মুখ গিজে কাঁদতে থাকে। আকাশের যেমন মেঘ ডাকা, তার জীবনে যেন ঘন কালো মেঘ অন্ধকারে ভরে গিয়েছে। রুহির জীবনে শুধু একটা মুখের আবহাওয়া ভেসে আসছে, আর সেটা হলো একমাত্র তুহিন। কেন সে তাকে ভুলতে পারছে না? সে নিজেও তো তাকে মেরে ফেলেছিল। সে চাইলে তার ভালোবাসার ইতি অন্যভাবে টানতে পারত। রুহি মনে মনে বলতে থাকে, তুমি কখনোই জানবে না আমার দিন রাত কিভাবে কাটে। তোমাকে ভালোবেসে আমি কতটা যন্ত্রণা পেয়েছি, কতটা কষ্ট সহ্য করেও দিনের পর দিন সবার সাথে হাসি মুখে থাকার অভিনয় করে চলেছি। তুমি কতটা আমার মন মস্তিষ্ক জুড়ে আছো তা এই প্রকৃতি সাক্ষী। প্রতিটি রাত আমার জেগে থাকার সঙ্গী। বিনিদ্র রাতগুলো, এই প্রকৃতি, আকাশ, দিন রাতগুলো জানে আমি কতটা উপলব্ধি করি তোমার অস্তিত্ব। তোমাকে কতটা ভেবে একা একা রাতে অন্ধকারে বসে থাকি। আমায় ভালোবাসলে না কেন? আমাকে ভালোবাসার মতো কোনো কিছুই কি নেই আমার মাঝে? ফুলগুলো শুকিয়ে যাবে, পাপড়িগুলো ঝরে যাবে এক এক করে। মৃত্যু হবে, বিষণ্ণতায় ছেয়ে যাবে। যেমন আমার হৃদয়ের প্রকোষ্ঠগুলো এক এক করে মরেছিল তুমি হারিয়ে গেছো বলে। ভালোবাসা মরেনি, বেঁচে আছে কল্পনার মতো আমার স্মৃতিতে। এভাবেই রুহি এক বিষাদপূর্ণ রাত্রি যাপন করছে। এভাবে দিনের পর দিন চলে যেতে থাকে। এক সপ্তাহ হয়ে গিয়েছে। ঈশান বাড়ি ফিরে না, আর না তার কোনো খোঁজ খবর আছে। রুহিও নিজেকে স্বাভাবিক করে তুলেছে, প্রতিনিয়ত ভার্সিটি যাচ্ছে। আজও ভার্সিটি শেষ করে বাইরে গাড়ির জন্য দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ একটি কালো গাড়ি রুহির সামনে এসে দাঁড়ায়। রুহি সেদিকে এক নজর তাকিয়ে তারপর সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে বলতে থাকে, কেমন আছো মিস কিলার? তোমাকে বাইরে রেখে অবাক আমি। তোমার না জেলে থাকার কথা ছিল? তাৎক্ষণিক রুহি পেছনে ফিরে তাকায়, আর যাকে দেখে তার জন্য একটুকু রুহি প্রস্তুত ছিল না। পেছনে তুষার পকেটে হাত গুজে স্টিলভাবে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো? তোমাকে কিছু জানাতে এসেছি, যেটা জানার পরে হয়তো তোমার জীবন পাল্টে যেতে পারে। আর কিছু জানতে চাই না আমি, বুঝতে পেরেছো? আমার জীবনের জানার মতো আর কিছু নাই। সব শেষ হয়ে গিয়েছে। যাকে নিয়ে আমার জীবন ছিল সেই জীবনেই শেষ হয়ে গিয়েছে, আর সেটা আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। এই যে দেখছো না আমি দাঁড়িয়ে আছি, এটা আমি নয়। আমিময় একটা শরীর, এক অনুভূতিহীন শরীর। তুষার এগিয়ে এসে রুহির কাছে বলতে থাকে, তোমার কি জানতে ইচ্ছে হয় না তোমার প্রাণ প্রিয় বান্ধবী মেঘকে কে মেরেছে? না আমাকে তো ওই দিন তুহিন আটকে রেখেছিল, আর তুমি তুহিনের সাথেই ছিলে।
তাহলে ওই তৃতীয় ব্যক্তিটা কে? তোমার কি মনে হয় না সেটা তোমার জানা উচিত? তাৎক্ষণিক রুহি স্তব্ধ হয়ে যায়। এ কথা সে আগে কখনো ভেবে দেখেনি। কে হতে পারে এই তৃতীয় ব্যক্তি? রুহি অবাক নয়নে তুষারের দিকে চেয়ে থাকে। ইরা রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ মনে হলো তার মুখ কেউ জোরে চেপে ধরেছে। সে ঘুমানোর মধ্যে তাকানোর চেষ্টা করছিল, কিন্তু সে তাকানোর পূর্বেই সম্পূর্ণ জ্ঞান হারায়। অপরিচিত কেউ একজন তাকে পাজা কোলে করে নিয়ে ব্যালকনি দিয়ে নামতে থাকে নিচে। তারপর গাড়িতে বসে লোকটি ইরার দিকে চেয়ে বলতে থাকে, ঠিক কতদিনের জন্য তোমার এই নির্বাসন জানি না, ঠিক কতটা বেকুলতায় খুঁজে ফিরি। তোমাকে জানতে পারলে হয়তো একটু বেকুল তুমি হতে, ফিরে না আসলে অন্তত একবার ছুঁয়ে যেতে। বাতাস হয়ে অথবা চাঁদের আলোয় আমার অপেক্ষারা পরীক্ষিত। আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি তোমাকে হারিয়ে যাওয়াটা। অসত্ত্বেও আমার অপেক্ষাগুলোকে মানাতে পারছি না কিছুতেই। সাথে যোগ দিয়েছে অবাধ্য চোখের জল। আমি আর অপেক্ষা করতে পারবো না মেঘ পাখি। আকাশ যে তার মেঘকে ছাড়া ভালো নেই। বহুত কষ্টে ফিরে পেয়েছি তোমায়, আর হারাতে চাই না। তুমি আমার অন্ধকার জীবনের একমাত্র প্রদীপ, যা কখনো নিভতে দিব না। খুব শীঘ্রই তোমার সব কিছু মনে পড়ে যাবে, আমাকেও মনে পড়ে যাবে মেঘ পাখি। তুমি ইরা না, তুমি হলে এই আকাশের বুকে একমাত্র মেঘ। বলেই মেঘলার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। আজ 7 দিন পরে ঈশান বাড়ি ফিরেছে। সঙ্গে সঙ্গে তার মা তাকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতে থাকে। তুই কি শুরু করেছিস বলতো বাবা? আমি তোর মা হই, তোর কি একটুও আমার কথা চিন্তা হয় না? এই 7 দিন একটা বারও ফোন দিস নাই বাসায়। আমার আর কে আছে তুই ছাড়া? তোর বিয়ে হয়েছে, এখন তো একটু দায়িত্ববোধ নেই। আমার জন্য অপেক্ষা করে থাকা লাগবে না মা। আমাকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। এখন থেকে এগুলো বাদ দাও। আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি। আমেনা বেগম হতবাক হয়ে প্রশ্ন ছুড়ে মারে, তুই তো এমন ছিলি না রে ঈশান, কেন এমন হয়ে গেলে? আমি তো নিজের মা না বলে কি তুই আমাকে আর মানিস না? আমি কি কখনো তোকে নিজের বোনের ছেলে রূপে দেখেছি? ছোটবেলা থেকে নিজে আদর করে বড় করেছি। আমার পুরো জীবনে তুই ছাড়া আর কে আছে? ঈশান তার মায়ের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে হনহনিয়ে ঘরে চলে যায়। আমেনা বেগম তার ছেলের যাওয়ার দিকে চেয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, তার ছেলে তো এরকম ছিল না, কিন্তু কেন এরকম হয়ে গেল? অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঈশান ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ বাদে রুহি ঘরে প্রবেশ করে। ঈশানকে শুয়ে থাকতে দেখে ধীরে ধীরে বিছানার দিকে অগ্রসর হতে থাকে। খুব অন্যরকম দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে ঈশানকে। রুহি কাঁপা কাঁপা হাতে ঈশানের গাল স্পর্শ করবে, ঠিক তখনই ঈশান খপ করে রুহির হাতটা ধরে ফেলে। ঈশান নেশাক্ত দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে বলে, একটু খেয়াল করলেই দেখতে পাবে অবরোধের খা খা করার শূন্য রাজপথের একপাশে ওই যে সাথে ফুলের তীব্র ঘ্রাণ, সে আর কেউ নয়। তোমার জন্য ছড়িয়ে থাকে আমার এক বুক অপেক্ষারা। নিঃশ্বাস চেনে একবার দেখো আর মনে ঠিকই মিশে আছে এই ঘ্রাণে। রুহি ঈশানের এরূপ কথায় কোনো অর্থ খুঁজে পায় না। সব কিছু তার মাথার উপর দিয়ে যায়। তাৎক্ষণিক নিজেকে ঈশানের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। ঈশান শোয়া থেকে উঠে বসে, ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে থাকে। আমি এই সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিতে চাই। হঠাৎ এমন কথা কর্ণগোচর হতেই ঈশান হতভম্ব হয়ে রুহির দিকে তাকিয়ে থাকে। তারপর তার ছেলের হাসি দিয়ে বলতে থাকে, পুরনো প্রেমিককে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি কিন্তু তার মতো না। আমার জীবন ছন্ন ছাড়া। সেখানে মানিয়ে নিতে পারবে তো? নিজেকে তার মতো তোমাকে ভালো আমি কখনোই বাঁচতে পারবো না। রুহি ঈশানের কথা শুনে বলতে থাকে, আপনাকে জিজ্ঞাসা করব না আপনি আমার প্রেমিক সম্পর্কে কিভাবে জানেন, কিন্তু হ্যাঁ, সে আমার প্রেমিক না, সে আমার না হওয়া ভালোবাসা। তাকে আমি খুব কাছ থেকে অনুভব করেছিলাম। তার ভালোবাসার সমুদ্র নয়, গভীর, যার অতলে আমি ডুবে নিজের আত্মাকে হারিয়ে ফেলেছি। আপনি নিশ্চয়ই আমার অতীত সম্পূর্ণ জানেন, জেনেই নিশ্চয়ই বিয়ে করেছেন আমাকে। তাই আমিও চিন্তা করলাম এই বিয়েকে দ্বিতীয় সুযোগ দেওয়া যাক। আপনার কি মতামত? ঈশান কিছুক্ষণ থেমে তারপর রুহির দিকে চেয়ে বলতে থাকে, ভেবে দেখব।
ইরা নিজেকে অন্ধকার রুমে আবিষ্কার করে। চারিদিকে চোখ মেলে দেখে সে বিছানায় শুয়ে আছে, কিন্তু এটা তার নিজের রুম না। তখনই ধরফরিয়ে উঠতে থাকে, চারিদিকে চোখ বুলায় কিন্তু কিছুই দেখতে পারছে না। সে হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে চোখ যায়। বাইরে আলো একটু আধো রুমে প্রবেশ করে সঙ্গে সঙ্গে চারিদিকে হালকা আলোয় আলোকিত হয়, যার আগন্তুকের মুখটা স্পষ্ট হয়ে যায়। মিস্টার আকাশ, ঘুম থেকে উঠে গিয়েছো বেবি? হোয়াট রাবিশ! এসব কোন ধরনের নাটক চলতেছে? আপনি এখানে আমাকে উঠিয়ে কেন নিয়ে আসেন? এটা কোন ধরনের ভদ্রতা? কে বলেছে আমি ভদ্র? আমি মোটো ভদ্র ছেলে না। আপনাকে না আমার খুব ভালো লেগেছে, আর আমার যে জিনিসটা ভালো লাগে সেটা আমি সবসময় আমার নিজের কাছে রেখে দিই। ইরার মাথায় আকাশ ভেঙে পড়ে আকাশের কথা শুনে। আপনি পাগল হয়ে গিয়েছেন। বাসায় আমার ভাই আমার জন্য চিন্তা করছে। আকাশ ইরার কথা শুনে তাচ্ছিল্যের হাসি দেয় আর বলতে থাকে, তোমার বাইরে থেকে তো তোমাকে বাঁচানোর জন্য এখানে নিয়ে আসছি। তোমার বাইরে থেকে তোমাকে বাঁচাতে তো এখানে নিয়ে আসছি। তোমার ভাই তো তোমার জন্য সেফ না মেঘ পাখি। হঠাৎ এই নামে ইরা হতভম্ব হয়ে যায়। এর আগেও সে এই নামটা শুনেছে, কিন্তু কথায় চোখ বন্ধ করে রয়েছে। ইরা চোখের সামনে শুধু আবছা কিছু দৃশ্য ভেসে আসছে। একটি মেয়ে সাগরে জোরে জোরে দৌড়াচ্ছে, আর পেছনে একটি ছেলে দৌড়াচ্ছে। দুজন ভালোবাসার খেলায় মেতে উঠেছে, কিন্তু তাদের মুখ স্পষ্ট না। পেছনের ছেলেটা বারবার বলে যাচ্ছে, মেঘ পাখি আমার থেকে পালিয়ে বেশি দূর যেতে পারবে না। হঠাৎ ইরার তীব্র মাথা যন্ত্রণা শুরু হতে থাকে। দু হাতে মাথা চেপে ধরে জোরে চিৎকার দেয়, সঙ্গে সঙ্গে আবারও জ্ঞান হারায়। আকাশ তাৎক্ষণিক মেঘলার কাছে আসে, মেঘলাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন দেয়। এদিকে রুহি কিছু বলতে যাবে, তার আগেই ঈশান বলে, সম্পর্কের নতুন সূচনার জন্য সেলিব্রেট করা যাক বাইরে কোথাও। কাল বিকেলে রেডি হয়ে থাকবে, আমরা একটা স্পেশাল জায়গা যাব। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা খুবই বড় সড়ো, ধাক্কাটা সামলানোর জন্য মনোবল গড়ে রাখো। রুহি এক দৃষ্টিতে ঈশানের দিকে চেয়ে থাকে, তারপর কিছু একটা ভেবে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। গভীর রাতে রুহি আলমারি থেকে একটি শার্ট বের করে, শার্টটিকে বুকে জড়িয়ে ধরে। এটি তার না হওয়া ভালোবাসার একমাত্র স্মৃতি, সযত্নে সে রেখে দিয়েছে। রুহি তুহিনের শার্টের দিকে চেয়ে বলতে থাকে, ইস, ওই ডাকটা 5 বছর হয়ে গেল কেউ কানের কাছে এসে লিটল অ্যাঞ্জেল বলে ডাকে না। ক্ষমা করে দিও, আমি বড্ড নির্লজ্জ। প্রতিদিন চাতক পাখির ন্যায় সেই ডাক শোনার জন্য অপেক্ষায় থাকি। তোমার দেওয়া প্রতিটা কথা আমার বুকে এখনো এইভাবে বিঁধে আছে যে তুমি আমার শখ ছিলে, কিন্তু সাধ্য না। বাদ দিলাম পূর্ণতার সুখ, তুমি আমার অপূর্ণ সুন্দর কাহিনী। তোমাকে নিয়ে অভিযোগ করব কার কাছে? সবাইকে তো বলেছি তুমি সব থেকে আলাদা। রাতগুলো ঘুমহীন, দু চোখ জানে অতীত ভুলতে না পারা নিষ্ঠুর আর্তনাদ কতটা ভয়ঙ্কর। আজও আমি সেই অতীতেই আটকে আছি, যে অতীত কেড়ে নিয়েছে আমার কাছ থেকে আমার প্রিয় মানুষগুলো। হয়তো আমি নিজেই হারিয়েছি। একটি অন্ধকার রুমে রুহির ছবির সামনে একটি অচেনা লোক দাঁড়িয়ে আছে। আলতো করে ক্যানভাসের ছবির রুহির ঠোঁট দুটো স্পর্শ করে, কেমন যেন সে ছবি না, স্বয়ং রুহিকে স্পর্শ করছে। মাদক দৃষ্টিতে চেয়ে আছে ছবির দিকে চেয়ে অচেনা লোকটি বলতে থাকে, অন্তর উষ্ণতে পড়ছে, একান্ত হচ্ছে নিঃশ্বাস। মায়াবতী আসবে একটিবার, ভাগ করে নেবে উষ্ণতা, মাতাবি মাতার ভালোবাসা। তারপর লোকটি নিজের বুকের দিকে তাক করে বলতে থাকে, এই যে দেখছো, এই যে বুকটা এখানে লেগেছিল, ঝলসে দিয়েছে বুকটা। অথচ এই বুকটার জায়গাটা ছিল কিন্তু তোমারই। ফুটন্ত গোলাপ মনে করে তোমার চাপটে ধরেছিলাম আমার এই বুকের মধ্যেখানে। কিছু সময়ের জন্য ভুলেই গেছিলাম গোলাপেও যে কাঁটা থাকে। হয়তো পড়ছি কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে আমার একখানে সতেজ হৃদয়। এদিকে তুষার আপন মনে গাড়ি চালিয়ে বাসার সামনে আসে। সে আজকে খুব খুশি, কারণ সে খুব সুন্দরভাবে আগুন লাগিয়ে দিয়েছে, যেটা সে চেয়েছিল। এবার শুধু খেলা দেখার অপেক্ষা। এবার রুহিকে তার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। বাসায় এসে তুষার ইরাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তুষারের মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ তুষার চিন্তা করতে থাকে,
এসব কিছু আকাশ করেনি তো? ও শিট শিট শিট, হতে পারে না। এত দূর এসে আমি আর সব কিছু হারিয়ে যেতে দিব না। যথাসময়ে পরের দিন বিকালে রুহি একটি জামা পরে রেডি হতে থাকে, কারণ আজ ঈশানের সাথে নতুন সম্পর্কের সূচনা করতে যাবে। হঠাৎ দরজা খোলার আওয়াজে রুহি পেছনের দিকে ফিরে দেখে ঈশান হাতে একটা শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। শপিং ব্যাগটি রুহির দিকে এগিয়ে দিয়ে বলতে থাকে, এর মধ্যে শাড়ি আছে, জামা চেঞ্জ করে শাড়ি পরো। রুহি অবাক হয়, সে এত কষ্ট করে ড্রেস পরলো, এখন নাকি তার আবার কষ্ট করে শাড়ি পরতে হবে। আমি শাড়ি পরতে পারি না। ঈশান এবার 2 কদম রুহির কাছে এগিয়ে এসে বলে, তুমি বলতে চাইছো আমি তোমাকে পড়িয়ে দিই, মানে তুমি সরাসরি বলতে পারছো না, তাই এইভাবে নিজের মনোভাব প্রকাশ করছো। মানতেই হবে, তোমার মাথায় অনেক বুদ্ধি। রুহি হতবাক হয়ে যায় ঈশানের এমন কথায়। তারপর বিরক্ত নিয়ে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ফুপুর কাছ থেকে শাড়ি পরে নেবে সে। কিছুক্ষণ পর ঈশান গাড়ির পেছনে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। এরই মধ্যে রুহি চলে আসে। তা দেখে ঈশান হাঁ হয়ে যায়, কারণ লাল পাড়ের সাদা শাড়িতে সম্পূর্ণ বাঙালি নারীর মতো লাগছে রুহিকে। সঙ্গে ম্যাচিং করে হাতে লাল সাদা মিশ্রিত চুড়ি আর কানে ঝুমকা, মাজা ছাড়িয়ে বিধ্বস্ত চুলের ঢেউ বারবার আছড়ে পড়ছে মুখে, তাতে রমণীর সৌন্দর্য আরও 1000 গুণ বাড়িয়ে দিচ্ছে। আর এই সৌন্দর্যের পাহাড়ে কারো স্পন্দন থেমে যাওয়ার উপক্রম। হঠাৎ কর্কশ গলায় শোনা যায়, এভাবে হাঁ করে থাকলে গালে মশা ঢুকবে। রুহির কথায় ঈশান নিজেকে স্বাভাবিক করে ড্রাইভিং সিটে বসে পড়ে। রুহিও ঈশানের পাশে বসে। আমরা কোথায় যাচ্ছি? তোমাকে মেরে ফেলতে। আমাকে মারা অত সহজ নয়। আগুন নিয়ে খেলবেন না ঈশান। সেটা অবশ্যই ঠিক বলেছ, আমারই মাঝে মধ্যে তোমার পাশে থাকতে ভয় হয়, কখন যেন আমাকে মেরে ফেলা। খুবই ডেঞ্জারাস মেয়ে তুমি। ঈশানের কথায় রুহি কোনো রিয়াকশন না করে জানালার দিকে বাইরের দৃশ্য দেখতে থাকে। গাড়ি থামে একটি লেকের কাছে। রুহি গাড়ি থেকে ধীরে ধীরে নেমে চারিদিক দেখে মুগ্ধ হয়ে যায়। বিশাল বড় একটি লেক, চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ভরা, বিভিন্ন সারি সারি ফুলের গাছ চারিদিকে। হঠাৎ ঈশান রুহির হাত ধরে সামনের দিকে এগোতে থাকে। রুহি একবার হাতের দিকে তাকায়, একবার ঈশানের মুখের দিকে তাকায়। তখনই ঈশান বলতে থাকে, শুধুমাত্র হাতই ধরেছে, সম্পর্কের নতুন সূচনা করতে এসেছ। সিদ্ধান্ত তোমারই ছিল, আর বাকি কিছু না হয় রাতে ধরবো। বলেই চোখ টিপ মারে। রুহি বোকা বোকা চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে। সিরিয়াসলি এই বদ লোকটা তার সাথে ফ্লার্ট করছে? তখনই ঈশান আবার বলতে শুরু করে, এভাবে তাকিয়ে থেকো না, তুমি কি চাও পাবলিক প্লেসে বাসরটা সেরে ফেলে? এবার রুহির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একটা লোক এরকম টোটকাটা কিভাবে হতে পারে? একদিনে এত পরিবর্তন কিভাবে হতে পারে সেটাই ভেবে পাই না। অসভ্য লোক। বলে হাতটা ঝাড়ি মেরে ফেলে সামনের দিকে হাঁটা শুরু করে রুহি। ঈশানও পেছনের দিকে ফিরে ডেভিল হাসে। ঈশান এবার বিড়বিড় করে বলতে থাকে, একে একে কত দূরেই বা যাবে? তোমার প্রত্যেকটা গন্তব্য তো সে আমিতেই সমাপ্ত। এদিকে ডাক্তার মেঘলাকে দেখে যাওয়ার পরে আকাশকে সতর্ক করে যায় যে মেঘলাকে এত বছর যে মেডিসিন দিয়ে আসছে তাতে এত তাড়াতাড়ি তার স্মৃতিশক্তি ফিরে আসবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন আকাশ কিনে নিয়ে আসে। এগুলো রেগুলার খাওয়ানোর ফলে মেঘলা আস্তে আস্তে সব কিছু মনে করতে পারবে। এর জন্য বন্দি করে মেঘলাকে কিছুদিন আকাশের কাছে রাখতে হবে। তার জন্য যদি সে খারাপ হয় তাতেও কিছু পাওয়া হবে না। এদিকে মেঘলার ধীরে ধীরে জ্ঞান ফিরে, চারিদিকে চোখ বুলিয়ে দেখে সে এখনো আকাশের ঘরেই আছে। কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা কোনো রকম ভাবেই সে বুঝে উঠতে পারে না। প্রায় স্বপ্নে এসব উল্টাপাল্টা জিনিস দেখে। কে এই মেঘ পাখি? কেনই বা তারা আমার স্বপ্নে আসে? এসব প্রশ্নের উত্তর ইরার কাছে অজানা। এরই মধ্যে আকাশ হাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে। ইরা একবার সেদিকে চেয়ে আবার মুখ গোমরা করে অন্যদিকে তাকায়। দুপুর থেকে কিছু খাওনি, এখন খাবার এনেছি, চুপচাপ খেয়ে নাও।
এবার ইরার মেজাজ আরও বেশি গরম হয়ে গিয়েছে। আমাকে কিডন্যাপ করে নিয়ে এসব আবার আমাকে খাওয়ানো হচ্ছে। রাগে শরীর রিরি করতে গরম চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে মশকরা করছেন আপনি? আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসে এখন এসব যত্ন নেওয়ার নাটক করছেন? মস্করা কেন করব ইরা বেবি, তোমাকে তো ভালোবাসছি। আচ্ছা, তোমার এরকম ভালোবাসা পছন্দ না? তারপর ধীরে ধীরে ইরার সন্নিকটে এসে কানে ফিসফিস করে বলতে থাকে, মানে হলো তোমার কোন টাইপের ভালোবাসা পছন্দ, আমি তোমাকে সেই টাইপের ভালোবাসবো ইরা বেবি। ইরা দু হাতে ধাক্কা মেরে আকাশকে দূরে সরিয়ে দেয়। তারপর খাবারগুলো ইরার সামনে রেখে দেয় আকাশ। ইরা একবার আকাশের দিকে তাকায়, একবার খাবারের দিকে তাকাচ্ছে। সে মনে মনে ফন্দি করে নেয়, খাবো না। সে আমাকে এখানে ধরে নিয়ে এসেছে। সব নাটক আমি মোটেও সহ্য করব না। শুনুন, যতক্ষণ আমি বাইরে বের হতে দিচ্ছেন ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। উই আর উইশ ইরা বেবি, খাবার রেখে গেলাম, তোমার ইচ্ছা খাও বা না খাও। বলে আকাশ রুম থেকে বেরিয়ে গেল। আর হ্যাঁ, বাইরে থেকে দরজাটা লাগাতে ভুলেনি। ইরা অসহায়ের মতো খাবারের দিকে তাকাচ্ছে আর দরজার দিকে তাকাচ্ছে, আর মনে মনে আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করছে। পেটে ইঁদুর দৌড়িয়ে বেড়াচ্ছে ইরার, তাই কোনো কিছু না চিন্তা করে খাবার খাওয়া শুরু করে দেয়। খাবার না খেয়ে শক্তি কমে গেলে আকাশের সাথে লড়াই করবে কিভাবে, এই ভেবে খাওয়া শুরু করে। এইসব দৃশ্য আকাশ জানালা থেকে দেখে মিটিমিটি হাসছে। এদিকে ঈশান রুহিকে নিয়ে একটি ফুচকার স্টলে যায়, প্লেটে ফুচকা অর্ডার দেয়। এসব কিছু দেখে রুহি হা হয়ে যায়। উনি কিভাবে জানলেন আমি ফুচকা খেতে পছন্দ করি? মনে মনে এসব কথা আওড়াতে আওড়াতে মুখে বলেই ফেলে। আপনি কিভাবে জানলেন আমি ফুচকা খেতে পছন্দ করি? ঈশান বাঁকা হেসে রুহির মুখের দিকে একটু ঝুঁকে বলতে থাকে, আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। তোমার সম্পর্কে আমি এতদূর পর্যন্ত জানি যতদূর না অবধি তুমি নিজের সম্পর্কে নিজেই জানো না। আমি কি জানি সেটা নিয়ে গবেষণা করতে এসো না, তাহলে দেখা গেল আমার প্রেমে পড়ে যাবে। রুহি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, প্রেম কি এত সস্তা যে কারো উপর চলে আসে? অন্তত আমার প্রেম ভালোবাসা এতটা সস্তা না ঈশান। যে আমার ভালোবাসা পেয়েছে সেও ধ্বংস হয়ে গিয়েছে। হয়তো সে ধ্বংস হতে ভালোবেসেছে তোমাকে। রুহি ঈশানের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে ফুচকাওয়ালা চলে আসে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। লেকের পাশে বসে আছে ঈশান আর রুহি। চারিদিকে এমন নিস্তব্ধতা বিরাজ করছে। রুহি এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে। মৃদু বাতাসে অবাধ্য চুলগুলো বারবার চোখ মুখে আছড়ে পড়ছে। ঠিক তখনই ঈশান রুহিকে নিজের দিকে ঘুরিয়ে স্থির দৃষ্টিতে রুহির পানে তাকিয়ে থাকে। আলতো হাতে রুহির মুখে পড়া অবাধ্য চুলগুলো কানে গুজে দিতে যাবে, ঠিক তখনই রুহি খপ করে হাত ধরে ফেলে। যেটা করেছেন এটা দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না। এই অধিকার শুধুমাত্র আমি একজনকে দিয়েছি, আপনাকে না। কে সে? সে আমার না হওয়া শুকতারা। যে নেই তাকে নিয়ে কেন ভাবো? তাকে ভাবলেই আমার দিকে ছুটে আসে বৈশাখী বিকেলের কালো ঝড়। জানালা দিয়ে হুড়হুড় করে বুকের ওপর আছড়ে পড়ে একরাশ দুঃখ। মুহূর্তের মধ্যে এলোমেলো করে দিয়ে যায় মনের বাগান। গোলাপের পাপড়ির মতো সমস্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তার স্মৃতি। তাকে ভাবলেই এই পৃথিবী বদলে যায়। দিনের আলো গড়িয়ে পিঁপড়ের মতো বেয়ে নেমে আসে বিদঘুটে অন্ধকার। পাওয়া না পাওয়ার হিসেবে কত হিসেব মিলে যায়, কত হিসেব পড়ে রয় অপূর্ণতার বেড়াজালে। তাকে ভাবলেই অতীতের দিনগুলি স্মৃতি হয়ে চোখে ভাসে। বিষাদের পাহাড় ধ্বংসে পড়ে আমার ঘুমহীন চোখে। একাকিত্বের কারাগারে আটকা পড়ে ছটফট করা বন্দি পাখির মতো মুক্তির আশায়। এক নাগারে কথাগুলো রুহি বলতে থাকে। ঈশান অপলক দৃষ্টিতে রুহির দিকে তাকায়। রুহি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ঈশান অনুভূতির হীন ন্যায় রুহির যাওয়ার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে গিয়েছে। ঈশান এবার উঠে রুহিকে চারিদিকে খুঁজতে থাকে। হঠাৎ কোথায় গিয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ঈশান। এবার ঈশানের মাথাও গরম হতে শুরু করে। মেয়েটা কি পাগল নাকি? আমাকেও পাগল বানাবে।
বিরক্তি নিয়ে চারিদিকে খুঁজতে থাকে। এই নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছে, কই কোথাও রুহিকে খুঁজে পাচ্ছে না। এবার একটু চিন্তিত হতে থাকে। হঠাৎ মেন রোডের ওপরে রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। রাস্তায় গাড়ি ঘোড়া সেরকম আনাগোনা নেই, তাই ঈশান তাড়াতাড়ি রাস্তা পার হয়ে রুহির দিকে অগ্রসর হতে থাকবে। তখনই একটা বড় ট্রাক ঈশানের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু এখানে সেদিকে মনোযোগ নাই। সেটা তার সামনে রুহির বিষণ্ণ মাখা মুখের দিকে চেয়ে আছে। ট্রাকটা খুব দ্রুত ঈশানের দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঈশানের হাত কেউ হ্যাঁচকা টান মারে। ঘটনা এত দ্রুত হয়েছে যে কেউই বুঝে উঠতে পারছে না। ওদিকে রুহিও হতভম্ব হয়ে তাকিয়ে আছে সেদিকে ট্রাকটা দ্রুত চলে যাওয়ায়। ঈশান একটু আহত হয় ধাক্কা খেয়ে। তাৎক্ষণিক সামনের লোকের দিকে তাকিয়ে অবাক ঈশান, কারণ সামনে ঈশানের একমাত্র মামা অর্থাৎ রুহির বাবা দাঁড়িয়ে আছে। ঈশান, বাবা তুমি এখানে কি করছো? তাৎক্ষণিক রুহি তাড়াতাড়ি ঈশানের দিকে এগিয়ে এসে বলতে থাকে। আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? ঈশান একবার ওই দিকে তাকিয়ে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে স্টিল হয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, আমি ঠিক আছি, ধন্যবাদ। মামা, আপনি সঠিক সময় না আসলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। আফজাল তার মেয়ের দিকে একবার তাকিয়ে আবার ঈশানের দিকে তাকায়, তারপর বলতে থাকে, চলো আজ আমাদের বাসায় থাকবে। রুহি মনে মনে এতে একটু খুশি হয়। ঈশান রুহির চোখ মুখ খুশির আভাস দেখে রাজি হয়ে যায়। তারপর তিনজনই গাড়িতে করে রুহির বাড়ির দিকে রওনা দেয়। রুহির বাড়িতে খুবই তোড়জোড় চলছে। একমাত্র মেয়ের জামাই আসছে বলে কথা। রুহির মা বিভিন্ন রকমের রান্না বান্না করে জামাই আপ্যায়ন করছে। রাতের খাবার দাবার পালা চুকিয়ে রুহি ঘরের দিকে অগ্রসর হতে থাকে। রুহি খুবই নার্ভাস, কারণ এতদিন তারা আলাদা ঘরে থাকলেও আজ তাদের এক রুমে থাকতে হবে। কারণ সে তার বাবা মার সামনে কোনো রকম প্রশ্নের কারণ হতে চায় না। পা টিপে টিপে রুমের দরজার সামনে আসে। দরজাটা একটু আলগা করেই চারিদিকে চোখ বোলায়, না, রুমে কেউ নাই। ভেতর থেকে দরজাটা দিয়ে ব্যালকনির দিকে অগ্রসর হয়। সেখানেই চোখ আটকে যায় রুহির, কারণ ঈশান সিগারেট জ্বালিয়ে ব্যালকনির গ্রিলে হেলান দিয়ে আকাশের পানে চেয়ে আছে। হঠাৎ ঈশান পেছনে কারো উপস্থিত টের পায়। ঈশান পিছনের দিকে না ফিরেই বলতে থাকে,